ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ১০১টি বিপদ, এখানে আসলে সংখ্যাটা বড় বিষয় নয়। বিপদের যে ঘটা, সেই বিপদের ঘটা বোঝানোর জন্য ১০১টি বিপদ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। একেবারে নতুন সরকার, তারেক রহমানের সরকার, এই ১০০টি বা ১০১টি বিপদ চারিদিক থেকে ধেয়ে আসছে। একটি বিপদের সঙ্গে অন্য একটি বিপদ সম্পৃক্ত। একটি বিপদ চুম্বকের মতো আরেকটি বিপদ ডেকে নিয়ে আসছে। এই সরকারের মান, মর্যাদা, ইজ্জত, আবরু, সম্মান এবং যেটিকে বলা হয় পাওয়ার অ্যান্ড ডিগনিটি, এই পুরো জিনিসের মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশে ধোঁয়াশে ভাব চলে আসছে। সরকারের যিনি প্রধানমন্ত্রী, প্রাণান্ত চেষ্টা করছেন তিনি তার ভাবমূর্তিটিকে উজ্জ্বল করার জন্য, কিন্তু জনমানুষে একজন প্রধানমন্ত্রী রূপে ইতিপূর্বে তার মা বা ইতিপূর্বে সেই সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, কিংবা সরকার প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু, জিয়া কিংবা এরশাদ, তাদের যে একটা ভাবমূর্তি বা তাদেরকে দেখলে, তাদের কথা শুনলে যে মানুষের মধ্যে রাজপুরুষ সম্পর্কে, রাজনীতির প্রধান ব্যক্তির সম্পর্কে যে ধরনের একটা সম্ভ্রম, সেই সম্ভ্রম তৈরি হয়ে যেত, সেটি এ জমানাতে হচ্ছে না। হয়তো সামনে হতে পারে, আবার নাও হতে পারে। হতে পারে এই কারণে যে ১৭টি বছর তিনি এক্সাইলে ছিলেন। ২ নম্বর হলো যে তার জীবন খুব সহজ এবং স্বাভাবিক জীবন নয়। যে বয়সে তিনি পিতৃহারা হয়েছেন, সে বয়সে মূলত একটি সন্তানের বেড়ে ওঠার সময়। তো সেই বেড়ে ওঠার সময়টিতে তার কৈশোর পেরিয়ে, যখন ধরুন তার বাবা ১৯৮০ সনের কথা চিন্তা করেন, যদি তার জন্ম হয় ৬৫ সনে, তাহলে তার বয়স তখন ১৫ বছর। ১৫ বছর, এটি একটি অ্যাডোলেসেন্ট হেলথ, অ্যাডোলেসেন্ট মাইন্ড। এই সময়টিতে যখন পরিবারের প্রধান ব্যক্তি, বিশেষত যে প্রধান ব্যক্তি অত্যন্ত সুপ্রসিদ্ধ, অত্যন্ত ব্যক্তিত্ববান এবং খুব কঠোর হস্তে পরিবারকে নিয়ন্ত্রণ করেন, শাসন করেন, এইরকম একজন পরিবারের যে প্রধান ব্যক্তি, তিনি যদি মারা যান, নিহত হন, ওই পেইন পরিবারের মধ্যে আসে। আর এই পরিবারের মধ্যে যারা অ্যাডোলেসেন্ট থাকে, যাদেরকে টিনেজ বলা হয়, তারা প্রায়ই মারাত্মক মারাত্মক কতগুলো ভুল করে বসে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে দুটো উদাহরণ দেই। যেমন ধরুন, আমি জেলখানাতে গিয়েছি ২০১৩ সনে। তখন ঠিক এই সেম, মানে ১৩-১৪ বছর বা ১৫ বছর আমার বড় সন্তানটির বয়স। আমার স্ত্রী খুব কাঁদতেন। আমি এই বিপদের মধ্যে পড়েছি, কিন্তু আমার বড় সন্তানটি মনে হলো যে সে একটা ফ্রিডমের মধ্যে পড়ে গেছে। সে একটা স্বাধীনতা পেয়েছে। ইচ্ছামতো সে ঘুরতে পারছে, ইচ্ছামতো সে যেতে পারছে, সারাদিন সে বাইরে থাকতে পারছে। কেউ তাকে জিজ্ঞাসা করছে না, নো বডি, সে কাউকে কেয়ার করছে না। একটা সময় আমার স্ত্রী যখন খুব বেশি কান্নাকাটি করলেন, তখন সে বলল যে, আরে বাবা তো ওখানে খুব সুখে আছে, শান্তিতে আছে। তো এই যে টিনেজ, ১৩ থেকে একেবারে ১৯ পর্যন্ত, বা এখন আরও বেড়ে গেছে, এখন এটা ২১ বা ২৩ বছর পর্যন্ত এই যুগের ছেলেরা, মেয়েরা বাস্তব জীবন সম্পর্কে কোনো চিন্তাই করে না, এবং কখনো কখনো পরিবারের যে ট্র্যাজেডি, এটাকে তারা কমেডি হিসেবে মনে করে। আমার নিজের ব্যক্তিগত আর একটা বলি, যে একবার আমাদের যৌথ ফ্যামিলি, তো যে কোনো কারণ হোক, আব্বা এবং কাকা
তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো এবং ওই দিন আমাদের পরিবারের মধ্যে মনে হলো যে তারা আলাদা রান্না করবে। মানে মা আলাদা রান্না করছেন এবং কাকা খুব কান্নাকাটি করছেন। সে পৃথক হবেন না। তো আমি এটাকে খুব একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমার কাছে মনে হলো। দুটো কারণ। কাকা প্রচণ্ড শাসন করতেন। তো যদি সংসার আলাদা হয়ে যায়, আব্বা তো বিদেশে থাকেন, কাকা আর আমাকে মারতে পারবেন না। দ্বিতীয়ত হলো যে আমাদের পরিবারে একটা খুব বড় একটা রেডিও ছিল। এটা কত হবে ধরেন বিশাল। ওই অত বড় রেডিও আমাদের ওই জমানাতে মানে অন্য কোথাও আমি দেখিনি, পরবর্তী জীবনেও দেখিনি। একটা ব্রিটিশ মার্ফি ব্র্যান্ডের একটা রেডিও, সম্ভবত ৩ ফিট ছিল পাশে, একটা হারমোনিয়ামের মতো। ৩ ফিট এরকম বড় একটা হারমোনিয়ামের মতো, আর উচ্চতায় ওরকম। অত বড় রেডিও আমি কখনো দেখিনি। সে কি সাউন্ড! তো এটার দখলদারিত্ব ছিল কাকার কাছে। তো যখন এটা আলাদা হলো আমি সেটা কাকার রুম থেকে এনে নিজে সেটা জোরে জোরে বাজালাম। অন্য সময় হলে কাকা যেটা করতেন, একদম কানের উপর জোরে একটা মানে কষে চড় বসিয়ে দিতেন। কিন্তু সেদিন তো কাকা নিজেই ক্লান্ত, বিধ্বস্ত, তিনি আর কিছু বললেন না এবং আই ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অ্যাট দ্যাট ডে। এই হলো অ্যাডোলেসেন্ট বয়সের স্বার্থপরতা। তো এই সময়টিতে যা হয়, আমাদের আরও একটা ঘটনা বলি। আমার চাচা পুলিশের কর্মকর্তা ছিলেন। মানে এর চাইতে আর ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। কিন্তু তার এই সেম বয়সে ছেলেটা যখন ১৫ বছর ১৬ বছর, আমার বড় ভাই, চাচাতো ভাই। তো কাকা মারা যাওয়ার পরে তার অঢেল সম্পত্তি। তো অঢেল সম্পত্তি, সেই ছেলে এমন হয়ে গেল যে ওই জমানাতে গাঁজা ছাড়া মানে তার আর জীবন চলেই না। পুরো পরিবারের জন্য মানে এমন একটা, যাকে বলা হয় কুলাঙ্গার হয়ে গেলেন তিনি, যে মৃত্যু পর্যন্ত সে আমার বড় ভাই আর জীবনে কাজ করেনি। শুধু সে গাঁজা খেতেন, পিতার সয় সম্পত্তি বিক্রি করতেন, আর বসে বসে খেয়ে খেয়ে তিনি মারা গেলেন। তো সেই দিক থেকে যেটা হয় যে এই অ্যাডোলেসেন্ট হেলথে বা টিনেজে, সেটা নারী হোক পুরুষ হোক, সেই সময়টাতে তার যে নিয়ন্ত্রণ পরিবারের উপর থাকে, সেই নিয়ন্ত্রণটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এটা হয়েছেন বা হয়েছে কিনা এটা ওনার ঘনিষ্ঠজন বলতে পারবে, বাট এরকম একটা পেইন তার জীবনে থাকতে পারে। দ্বিতীয়ত যে পরবর্তীতে তার মা এরশাদের জমানাতে যেভাবে নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, যেটা রাজপথে দেখেছি, এ ছিল মানে দৈনিক বাংলার সামনে একদিন তাকে পুলিশ লাঠিপেটা করছিল এবং তার একটা বাড়িতে পুলিশের লাঠির আঘাতে বেগম জিয়ার ব্লাউজের যে ডান হাত অথবা বাম হাতের অংশটা ফেটে গিয়েছিল। বা যে অপমান করে তাকে হোটেল পূর্বানী থেকে এরশাদ সরকার গ্রেপ্তার করেছিল, এটা যে কোনো সন্তান মায়ের এই দৃশ্য দেখলে তার মধ্যে স্বাভাবিকতা থাকে না। এভাবে বহু বছর, এই যে তার জীবনের ৬২ বছর বয়স বা ৬৩ বছর বয়স, এর মধ্যে ব্যবসার সফলতা আছে, ব্যর্থতা আছে, প্রেম আছে, বিরহ আছে, ভালো লাগা আছে, অসংখ্য দেনা পাওনার যে হিসাব, সেই হিসাবের মধ্যে এসে অল অন এ সাডেন আপনাকে যদি একটি রয়্যাল বেঙ্গল টাইগার রূপে কাজ করতে হয়, তাহলে এটা সময় নেবে, যে সময়টি আমাদের দেশের জনগণ দিতে চাচ্ছে না। ফলে তাকে সবাই তারেক জিয়া, তারেক এই নামে সম্বোধন করছে এবং যারা একটু সিনিয়র তারা অনেকে তুই তুকারি করে বলার চেষ্টা করছে। যেমন ফরহাদ মাজার সাহেব বললেন যে তারেককে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ইট মিনস ৬২ বছর বয়স্ক একজন মানুষ, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক সেম কথা জিয়াকে নিয়ে বলতে পারবেন না, এরশাদকে নিয়ে বলতে পারবেন না, কিংবা বঙ্গবন্ধু কত বছর বয়সে বলেন তো, উনি ১৯২০ সনে ওনার জন্ম, তাহলে ১৯৭১ সনে তার বয়স কত বছর? ৫০ বছর, ৫১ বছর। তো তারেক রহমান সাহেবের চেয়ে ১০ বছরের ছোট বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আরও ছোট। তো
তো সেই দিক থেকে যখন ৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন তখন তার বয়স কত? তো সেই তুলনায় তারেক রহমান সাহেবের এই যে ম্যাচুরিটি, এই ম্যাচুরিটির পরেও আমজনতা তাকে একজন ম্যাচিউরড, একজন অভিজ্ঞ, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক ভাবতে পারছেন না। আপনি যতই সহজ সরল হওয়ার চেষ্টা করছেন, যতই অস্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, যতই যাকে বলা হয় মানুষের মনোরঞ্জনের চেষ্টা করছেন, ওটা উল্টো আরো রিভার্স হয়ে যাচ্ছে। আবার এখন যদি নিষ্ঠুর বা যাকে বলা হয় ক্ষমতা দেখাতে চান, ফুং-ফাং করেন, লোকজন আরো গালাগালি করবে। তো এই যে সমস্যাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ততা। এটা কেন হলো এটা বিএনপির লোকজন ভালো বলতে পারবে। আমার মুখ দিয়ে কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না। ২ নম্বর হলো যে তার যে সঙ্গী সাথী। এখন এই সঙ্গী সাথীরা কেমন? একটা মানুষের উপর তার কর্মের উপর বরকত আসে ৩টি কারণে।